আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। তো এই অধ্যায়ে আমার এটা ক্লাস এই অধ্যায়ের উপর এটা আমার ক্লাস 2 সরোজকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগের 14 নম্বর অধ্যায়। 14 অধ্যায় আমরা প্রথম ক্লাসে পড়েছি গলনাঙ্ক সম্পর্কে। গলনাঙ্কর গ্রুপ ভিত্তিক কি সম্পর্ক ছিল? কোনো গ্রুপের উপর থেকে নিচ দিকে আসলে মৌলসমূহের গলনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ক্রমান্বয়ে যে গলনাঙ্কটা ধীরে ধীরে কি বাড়তেছে। এবং আরো কি দেখেছিলাম, এই সিলিকনের গলনাঙ্ক কত ছিল? 1410 ডিগ্রি। এবং এটা কি লেখার কারণ অর্থ আছে, লেখার অর্থ হচ্ছে যে এই যে কটা আমি লিখেছি এগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। যেমন সিলিকনের গলনাঙ্ক কত? 1410 ডিগ্রি। এবং প্রকৃতিতে ফসফরাস কিভাবে পাওয়া যায়? P4। এই ফসফরাসকে বলা হয় শ্বেত ফসফরাস। শ্বেত ফসফরাস এর গলনাঙ্ক কত? 40। এবং প্রকৃতিতে সালফার S8 আকারে পাওয়া যায় এবং এর গলনাঙ্ক হচ্ছে 119। এই সিলিকনের 1410 এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার কারণ কি? শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে। সিলিকন কি করতে পারে? এরকম সিলিকন শিকল আকার এবং বৃহৎ শিকলের ন্যায় বৃহৎ আকৃতির যৌগ গঠন করতে পারে। এই জন্য এই সিলিকনটাকে ভাঙতে বা গলাতে অত্যাধিক টেম্পারেচার লাগে। তো আজকে আমরা দেখব, তাহলে পরীক্ষায় যদি আসে সিলিকনের গলনাঙ্ক উচ্চ কেন, তাহলে আমরা বলবো সিলিকন কি করতে পারে? পরস্পরের সাথে বন্ধন করে বৃহৎ অণু গঠন করতে পারে, যে কারণে সিলিকনের গলনাঙ্ক অত্যাধিক। কত? 1410। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এটা ধাতব বন্ধনের দৃঢ়তা। ধাতব বন্ধনের দৃঢ়তাটা কি জিনিস? সেটা হচ্ছে যে একটা ধাতুর ভিতরে, অর্থাৎ কোনো একটা ধাতুর ক্লাসে যে ধাতু ধাতু যখন বন্ধন করে তাদের ভিতরের বন্ধনটা যত দৃঢ় হয় সেটাকেই ধাতব বন্ধনের দৃঢ়তা বলে। তো সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম কেন বেশি, আর ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম ধাতব বন্ধনের দৃঢ়তার দিক দিয়ে কেন বেশি? কারণ হচ্ছে যে আমরা গ্রুপ 1 নাম্বার গ্রুপে লক্ষ্য করলে দেখব যে একটা গ্রুপের উপর থেকে নিচ দিকে আসা মানে, গ্রুপের উপর থেকে নিচ দিকে আসা মানে কি? স্তর সংখ্যা বৃদ্ধি পায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর, মানে উপর থেকে নিচ দিকে আসলে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু একটা গ্রুপের কথা বলছি, তার মানে কি সেই গ্রুপের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা একই থাকবে। এখন যেহেতু গ্রুপের, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচ দিকে আসতেছি এবং সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা একই রকম আছে, শুধু কি হচ্ছে? স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আকার বড় হচ্ছে। তো এই আকার বড়টা হওয়ার কারণে কি হচ্ছে যে একটা ধাতুর নিউক্লিয়াস থেকে সেই সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের দূরত্বটা কি? বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে তাদের
এই জন্য আমরা ক্ষার ধাতুর বৈশিষ্ট্য থেকে আমরা পড়েছি যে উপর থেকে নিচ দিকে আসলে ক্ষার ধাতুগুলো কি হয়, নরম হয়। যেমন লিথিয়ামের চেয়ে সোডিয়াম নরম বেশি, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম আরো নরম বেশি। কারণ হচ্ছে তারা একই গ্রুপের, নিচের দিকে আসা অর্থ তাদের স্তর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের ইলেকট্রনের প্রতি আর নিউক্লিয়াস এবং ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ, আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ। এই নেগেটিভ পজিটিভের যে একটা আকর্ষণ, সে আকর্ষণটা ধীরে ধীরে কমতে থাকে। কমার কারণে এদের আকারটা বড় হয়ে যায়। আকারটা কি জিনিস, যে নিউক্লিয়াস থেকে তাদের সর্বশেষ স্তরের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কিন্তু পরমাণুর আকার। এই পরমাণুর আকার যত বড় হয়ে যাচ্ছে, এইটা ততটা কি হয়ে যাচ্ছে, নরম ধাতু হয়ে যাচ্ছে। আর এটা কত নাম্বার, 11 নাম্বার, ম্যাগনেসিয়াম কত, 12 নাম্বার, অ্যালুমিনিয়াম 13 নাম্বার। সবগুলোই 3 নাম্বার পর্যায়ের মৌল। তার মানে এদের সর্ববহিষ্ঠ স্তর কয়টা আছে, টোটাল স্তর এরকম 3টা আছে। প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন। আর সোডিয়ামের ক্ষেত্রে একটা, 8 দিয়ে 10 11। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টা হবে, আরো একটা হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টা হবে, আরো একটা হবে। তাহলে দেখো যে নিউক্লিয়াস থেকে যখন সর্ববহিষ্ঠ স্তরে একটা ইলেকট্রন ছিল, তখন এক ধরনের আকর্ষণ ছিল। 2টা ইলেকট্রন থাকলে আকর্ষণ আরো একটু বেশি হবে। তৃতীয় ইলেকট্রন ঢুকলে তখন আরো বেশি আকর্ষিত হবে। তার মানে জিনিস আকারটা কি হয়ে যাবে, ধীরে ধীরে নিউক্লিয়াসের টানে, ধনাত্মক আয়নের টানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে সরে আসবে। তার মানে এটা আকারটা ছোট হয়ে যাবে। আর যে জিনিসের আকার যত ছোট হয়, সে জিনিসটা তত বেশি কি হয়, দৃঢ় হয়, তত বেশি দৃঢ় হয়। এই জন্য ধাতব বন্ধনের দৃঢ়তাটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কিন্তু বাড়তে থাকে, পর্যায়ের ভিত্তিক না। এই যে আমার যে ধাতুগুলো আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতু, এরপরে যখন যাব তখন অধাতু শুরু হয়ে যায়। তখন এই যে ধাতুগুলোর ধাতব বন্ধনের দৃঢ়তার পর্যায়ক্রম আর কি, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম বেশি দৃঢ় ধাতু। ওকে, তো পরীক্ষায় আসলে আমরা জাস্ট এই 2-3টা কথাই লিখে দিব, ইলেকট্রন বিন্যাস দিয়ে তাদের আকার দিয়ে আমরা ব্যাখ্যা করে দেব, এবং সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের প্রবেশের সর্বশেষ স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ দিয়ে আকার ছোট হয়ে যাচ্ছে, সেটাতে আমরা ব্যাখ্যা করে দেব। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম আকারটা ছোট, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম আকার ছোট হওয়ার কারণে তাদের ভিতরের আকর্ষণটা বেশি হওয়ার কারণে তারা দৃঢ় হয়। তাহলে এখানে আমরা 3টা জিনিস দেখলাম, ধাতব বন্ধনের দৃঢ়তার একটা সিরিজ দেখলাম, ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। সিলিকনের টেম্পারেচার কেন এত বেশি, গলনাঙ্ক বেশি কেন, সেটা আমরা দেখলাম। আর গলনাঙ্ক একটা গ্রুপ ভিত্তিক কি সম্পর্ক, উপর থেকে নিচ দিকে আসলে উদাহরণগুলো একটু দেখবো আমরা। আমরা পরমাণুর আকারটা কি দেখলাম, তাহলে যে নিউক্লিয়াস থেকে কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের দূরত্বটাই হচ্ছে কি ওই পরমাণুর জন্য পরমাণুর আকার। এই পরমাণুর আকার কয়েক ভাগে ভাগ করা যায়, কয়েকভাবে প্রকাশ করা যায়। 1 নাম্বার হচ্ছে, আর এই আকারটাকে যেমন আমি বললাম যে নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের যে দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ অথবা পরমাণুর আকার, এটা ব্যাসার্ধ। আর যখন এই সম্পূর্ণটা যখন হবে তখন হচ্ছে ব্যাস। আর যেহেতু আমরা কি ড্র করলাম যে নিউক্লিয়াস থেকে, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে এটা। এই পারমাণবিক ব্যাসার্ধটা অর্থাৎ পারমাণবিক আকারটা কয়েকভাবে
প্রকাশ করা যায়, যেমন সমযোজী ব্যাসার্ধ। 2 নাম্বার হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। 3 নাম্বার হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ, সমযোজী আয়নিক ভ্যান ডার ওয়ালস ধাতব ব্যাসার্ধ। 4 ভাবে প্রকাশ করা যায় পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর আকার অথবা ব্যাসার্ধকে সমযোজী আয়নিক ভ্যান ডার ওয়ালস ধাতব ব্যাসার্ধ এইভাবে প্রকাশ করা যায়। সমযোজী ব্যাসার্ধটা কি, সমযোজী বন্ধনটা কি সেটা আমরা জানি, তো ক্লাস 9-10 পড়ার কথা, তারপর আমি মনে করে দিচ্ছি সমযোজী বন্ধনটা কি। সমযোজী অর্থাৎ সমান সমান যোজনী নিয়ে দুইটা পরমাণু পরস্পরের সাথে যে বন্ধন করবে, এতে বোঝা যাচ্ছে যে সমযোজী নাম থেকে আমরা একটা আইডিয়া করতে পারতেছি যে দুইটা পরমাণু থাকবে, সমান সমান ইলেকট্রন দিয়ে শেয়ার করে একটা বন্ধন করবে, অর্থাৎ সমযোজী বন্ধনটা শেয়ার, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হবে। যেমন কোন মৌলগুলো বন্ধনে আবদ্ধ হয়, যাদের সর্ববহিষ্ঠ স্তরে কি থাকবে, একটা করে ইলেকট্রন থাকবে, সিঙ্গেল ইলেকট্রন থাকবে। সেই সিঙ্গেল ইলেকট্রন অন্য পরমাণু যার সর্বশেষ স্তরে সিঙ্গেল ইলেকট্রন থাকবে, এই দুইটা সিঙ্গেল ইলেকট্রন ইলেকট্রন মিলে জোড় ইলেকট্রন করবে, যুগ্ম ইলেকট্রন হবে। এই জোড় ইলেকট্রনটাই একটা বন্ধন। তার মানে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগে। একটা বন্ধনে কয়টা ইলেকট্রন লাগে, 2টা ইলেকট্রন লাগে। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, যেমন একটা এ পরমাণু, অথবা আমরা সহজ একটা উদাহরণ দেই, মিথেন, CH4 মিথেন। এখানে আমরা কি দেখি, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব 1s2 2s2। এই ইলেকট্রন বিন্যাসটা দেখে ভয় পাওয়া যাবে না, এর ইলেকট্রন বিন্যাসের উপর আমার 10টা টিউটোরিয়াল আছে, তোমরা দেখে নিতে পারো পর্যায় সারণীর উপরে। সেই পর্যায় সারণী সম্পর্কে না জানলে কিন্তু এখন তোমরা এই ইলেকট্রন বিন্যাস আবার সেই পর্যায় সারণীতে গিয়ে আবার বলাটা, তাহলে আমি আগাতে পারবো না। সো তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নিবা। তো কার্বনের কি 1s2 2s2 2p, কার্বন 6 2 4, পিতে কয়টা অরবিটাল থাকে আমরা দেখিয়েছিলাম, 3টা থাকে, px py এন্ড pz। এবং আমরা আরো পড়িয়েছিলাম কি, এই অরবিটালগুলোতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। সেই শর্টকাটের সূত্রটাও কিন্তু পড়েছিলাম, 2 × 12+1 সংখ্যক ইলেকট্রন থাকে। এল এর মান 0 1 2 3 4 হলে তখন কি হবে, SPDF হবে। তাহলে এটা যেহেতু পি আছে, পির 1 হবে, তাহলে কত হবে, 2 2 আর 1 3 3 2 6। পিতে 6টা ইলেকট্রন থাকে, এই পিতে 6টা ইলেকট্রন থাকে এবং প্রতিটাতে কয়টা করে থাকবে, 2টা করে থাকবে, এই জন্য এই 2 গুণন। তো যাই হোক, 2 4 5 6। কার্বনে দেখো আমরা যোজনী ইলেকট্রন কি পড়েছিলাম, সর্ববহিষ্ঠ স্তরটা হবে কি, যোজনী স্তর। এখানে সর্ববহিষ্ঠ স্তর কত, 2, তাহলে এটা হবে তার যোজনী স্তর। এখন এই যোজনী স্তরগুলো প্রায় সমশক্তি সম্পন্ন। তাহলে এই কার্বনটা যখন উত্তেজিত থাকবে, অর্থাৎ রিয়াকশন করার সময় এক্সাইটেড হয়ে 1s2 2s and 2px 2py and 2pz, তাহলে একটা একটা 2টা ছিল, আর এই এস এ যে 2টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন এখানে যাবে আর একটা ইলেকট্রন pz এ যাবে। তাহলে দেখো এখানে কার্বনের কয়টা
যোজনী হয়ে গেল 1 2 3 4, চারটা সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেল। তো আমরা জানি যে সিঙ্গেল ইলেকট্রনগুলো কি করে, রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, অর্থাৎ যৌগ গঠন করে। এইদিকে হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেন 1 এর সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রনই আছে। অর্থাৎ আমরা যদি এইভাবে জিনিসটা আঁকাই, হাইড্রোজেনটাকে এইভাবে দেই, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এটা হবে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন পরিভ্রমণরত আছে। এদিকে কার্বনের একটা একটা করে ইলেকট্রন আছে। তো আমরা জানি কোন মৌল পূর্ণ অথবা অর্ধপূর্ণ, তার সর্ববহিস্থ স্তরের অরবিটাল যদি ইলেকট্রন দিয়ে পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে তারা বেশি স্থিতিশীল হয়। এখন এই কার্বনটা তাদের সর্ববহিস্থ স্তরে একটা একটা করে ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন আছে, অর্ধপূর্ণ আছে, সেটা স্থিতিশীল। তবে যে কেউ এর সাথে যখন বিক্রিয়া করতে আসবে তাহলে এই চারটা ইলেকট্রন কি করবে না, পুরোপুরি তাকে ছেড়ে দিবে না, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে না। আবার অর্থাৎ কেউ যদি তার সাথে রিঅ্যাকশনে আসে তাহলে কি করবে, যার একটা ইলেকট্রন আছে সে আসবে, এসে সেই ইলেকট্রনগুলো জোর হয়ে যাবে। তো এদিকে কে আছে, হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের এই 1 ইলেকট্রন এর সাথে যাবে, আরো একটা হাইড্রোজেন এর সাথে যাবে, আরো একটা হাইড্রোজেন, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আসতে পারবে, চারটা হাইড্রোজেন এসে কার্বনের সাথে বন্ধন করবে। তাহলে আমরা যদি কার্বনের অরবিটালগুলো এইভাবে আঁকি, প্রথম অরবিটাল দুইটা ইলেকট্রন এইভাবে থাকতে পারে বা জোড়া হিসেবে থাকতে পারে। আর এরপরে আসলো কি, প্রথম স্তরে কয়টা করে ইলেকট্রন আছে, এখানে একটা আছে, দুইটা, তিনটা, চারটা ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে। এখন এরকম চারটা হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে কি করবে, এর একটা ইলেকট্রন এইভাবে শেয়ার করবে। তাহলে দেখো এখানে কার্বনগুলো চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে এরকম C4 অর্থাৎ মিথেন গঠন করে। এই যে এখানে ইলেকট্রনগুলো কি করছে, শেয়ার করছে, এবং শেয়ার করার কারণে তাদের সর্ববহিস্তরটা কি হয়ে গেছে, ওভারল্যাপ করছে পরস্পরের সাথে, একটা আর একটার সাথে মিশে গেছে। এখন এই কার্বন এই দুইটা ইলেকট্রনকে নিজের মনে করতেছে, এই দুইটা 2 4 6 8টা, এই 8টা ইলেকট্রনকে সে নিজের মনে করতেছে। দ্বিতীয় স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তার এই কার্বনের তাহলে সর্ববহিঃস্থ স্তর কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, 8টা আর এই দুইটা 10টা হয়ে গেল। তাহলে কার্বনের 10টা ইলেকট্রন হয়ে গেল, কার মতো হয়ে গেল, নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হয়ে গেল। আর এদিকে হাইড্রোজেনটা কি করছে, ওই দুইটা ইলেকট্রন, একটা কার্বনের একটা তার নিজের, এই দুইটা ইলেকট্রনকে সে তার নিজের, তাহলে এই দুইটা ইলেকট্রন এই কার্বনের চতুর্দিকেও যেমন ঘুরবে এবং হাইড্রোজেনের চতুর্দিকেও ঘুরবে। তাহলে কি হলো, এই কার্বনেরও পূর্ণ হয়ে গেল, হাইড্রোজেনেরও সর্বশেষ স্তর কয়টা, এস অরবিটাল, কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে এই হাইড্রোজেনেরও দুইটা ইলেকট্রন পূর্ণ হলো, কার্বনের 8টা ইলেকট্রন পূর্ণ, অষ্টক পূর্ণ হয়ে গেল। তাহলে ইলেকট্রন শেয়ার করে উভয় স্তরে ইলেকট্রনটা শেয়ার হয়ে গেল। এই জন্য আমরা
এই বন্ধনটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধনটাকে কি বলা হচ্ছে? সমযোজী বন্ধন। তাহলে সমযোজী ব্যাসার্ধটা কি হবে? সমযোজী ব্যাসার্ধটা কি হবে? এই যে হাইড্রোজেন আর এই যে কার্বন, এই বন্ধনটা যদি আমরা এইভাবে একটু প্রকাশ করি, চতুস্তলিকীয়। মিথেনের গঠনটা কিন্তু চতুস্তলিকীয়। এখন এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যকার যে দূরত্বটা, কার্বন আর হাইড্রোজেন মধ্যকার যে দূরত্বটা, অর্থাৎ কার্বনের যদি আমি এই নিউক্লিয়াস ধরি আর এদিকে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা কি বলবো আমরা? তো এই নিউক্লিয়াস থেকে তার সর্ববহিঃস্থ স্তর আর এই সর্ববহিঃস্থ স্তর থেকে এই নিউক্লিয়াস, এইটুকু ব্যাসার্ধ এবং এইটুকু ব্যাসার্ধ। তার মানে কোন সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলা হবে? পারমাণবিক ব্যাস, অর্থাৎ সমযোজী ব্যাস। আর এই ব্যাসের অর্ধেকটা হচ্ছে কি? ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। তো আমরা উদাহরণ হিসেবে যদি আরো দেখি, হীরক অর্থাৎ ডায়মন্ড কিভাবে গঠিত হয়? কার্বন কার্বন বন্ধনের মাধ্যমে হীরক গঠন হয়। এবং এটা প্রকৃতিতে উৎপন্ন হয় কিভাবে? মাটির নিচে, যেমন কয়লাটা কিন্তু সম্পূর্ণ কার্বন কার্বন বন্ধনে, কার্বন কার্বন একটা যৌগ। এটা মাটির নিচে দীর্ঘদিন চাপা থাকার ফলে এবং উচ্চ তাপমাত্রায় এই কার্বনের আমরা কয়টা হাত দেখলাম, অর্থাৎ বন্ধন দেখলাম? 4টা দেখলাম। যখন এরকম কার্বন কার্বন গুলো এই 4টা বন্ধন দ্বারাই কার্বন কার্বন একটা বন্ধন গঠন করবে, 4টা হাতই কার্বন কার্বন দ্বারা বন্ধন হবে, তখন সেটা হবে কি? হীরক। সেই হীরকে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব, সেটা হচ্ছে কত? 0.154 ন্যানোমিটার কার্বন কার্বন দূরত্বটা। অর্থাৎ এই কার্বনের নিউক্লিয়াস থেকে এই কার্বনের নিউক্লিয়াসের যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ব্যাস। তাহলে সমযোজী ব্যাস। তাহলে এর অর্ধেক কত হবে? এর অর্ধেক হবে ব্যাসার্ধ, 0.075 ন্যানোমিটার। এটা হবে কি? হীরকের ব্যাসার্ধ। অথবা এটাকে পিকোমিটারে আমরা কনভার্ট করলে কত হবে? 1 ন্যানোমিটার সমান কত? 10⁻৯ মিটার। আর 1 পিকোমিটার সমান কত? 10⁻12 মিটার। তাহলে ন্যানোমিটার থেকে পিকোমিটারে এটা কনভার্ট করলে কি হবে? 1000 দিয়ে গুণন দিলে 154 পিকোমিটার। এটা কত হবে? 75 পিকোমিটার। তাহলে হীরকে কার্বন কার্বন যে বন্ধন, সে বন্ধন দূরত্বটা কত? 0.154 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে সেন্টিমিটারও আসতে পারে, পিকোমিটার আসতে পারে। ইউনিট কনভার্ট করে যেটা হবে সেটাই তোমরা মুখস্থ করে রাখবে। তোমাদের যাই হোক, এই পড়ার বাইরে একটা পড়াচ্ছি যে ইউনিট কনভার্সন আমরা কিভাবে করব। সবসময় তো আমরা মোবাইলে দেখবো না। ইউনিট কনভার্সন কি করব দেখো। 1 ন্যানোমিটার সমান কত দেখলাম? 10⁻৯ মিটার। আর 1 পিকোমিটার সমান কি দেখলাম? 10⁻12 মিটার। এখন এই ন্যানোমিটার কে আমরা পিকোমিটারে আনবো, তাহলে কি করতে হবে? তাহলে দেখো, ন্যানোমিটারকে আমরা পিকোমিটারে নিব। আমার কত ছিল? 0.154 ন্যানোমিটার ছিল। এই ন্যানোমিটারকে আমরা কি করব? পিকোমিটারে নিব। কিভাবে নেব?
এই ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার সমান কত, এই ন্যানোমিটারকে আমরা যদি এটাকে মনে মনে 1 ন্যানোমিটার কল্পনা করি তাহলে 0.154 এই ন্যানোমিটারের সাথে তাহলে আমরা কি করতে পারি 10⁻9 মিটার লিখতে পারি। তাহলে এই ন্যানোমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো 10⁻9 দিয়ে গুণন দিয়ে। আবার এই মিটার থেকে আমরা পিকোমিটারে নিব। এখানে 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। তাহলে এই মিটারটা যদি এই পাশে রাখি তাহলে কি হবে 1/10⁻12 পিকোমিটার। তাহলে এই যে মিটারটা যে আছে মিটারকে যদি আমরা চেঞ্জ করে দেই 4 গুণন 10⁹ গুণন মিটারকে আমরা কি লিখবো এখানে 1/10⁻12 কি হয়ে যাবে এটা পিকোমিটার হবে। অর্থাৎ আমরা যে কোনো ইউনিট চেঞ্জ করব এইভাবে, যেমন 1 কেজি, যেমন আমরা সেন্টিমিটার থেকে মিটার, তাহলে 1 ন্যানোমিটার, আর আমরা কিসে যাব পিকোমিটারে যাব। তাহলে ন্যানোমিটার থেকে আমরা কিসে যাব মিটারে যাব, মিটার থেকে আমরা কোথায় যাব পিকোমিটারে যাব। তাহলে 1 ন্যানোমিটার সমান কি হলো 10⁻9 মিটার হলো। তাহলে 1 মিটার সমান কত হবে, মিটার রাখলাম 10 এখানে নিচে ভাগ করে দিলাম, ন্যানোমিটার হবে। সমান সমান এটা কি হবে উপরে চলে গেলে 10⁹ ন্যানোমিটার। তাহলে 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। আর এখানে আমার 1 পিকোমিটার সমান কত ছিল 10⁻12 মিটার ছিল, 10⁻12 মিটার ছিল। এখানে যে মিটারের কাছে 10⁻12 মিটার, এই যে মিটার 1 মিটার সমান কত 10⁹ ন্যানোমিটার। যেভাবে করো একই রকম। তাহলে 1 পিকোমিটার সমান এখানে কত হবে তাহলে 10⁻³ ন্যানোমিটার। তাহলে 1 পিকোমিটার সমান কত হবে এখানে আমরা পেলাম 10⁻³। 1 পিকোমিটার সমান আমরা কি পেলাম 10⁻³ ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান কি পাবো 10⁻³ এখানে নিচে চলে আসবে পিকোমিটার। তাহলে 10 উপরে চলে গেলে 10³ পিকোমিটার। তাহলে আমরা কি পেলাম 1 ন্যানোমিটার সমান 10⁻³ মানে কি 1 এর পর 3 শূন্য পিকোমিটার। এটা আমার ন্যানোমিটার আর পিকোমিটারের সম্পর্ক। তো আমার কি ছিল 0.154 ন্যানোমিটার ছিল। তাহলে 1 ন্যানোমিটারকে আমরা কি করতে পারবো 0.154 এই ন্যানোমিটারকে আমরা 1000 দিয়ে গুণন দিলে কি হয়ে যাবে পিকোমিটার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সমযোজী ব্যাসার্ধ দেখলাম। এখন দেখব ধাতব ব্যাসার্ধ। ধাতুর ওই যে ওই রকমই কোনো ধাতুর ক্লাসে একটা ধাতুর নিউক্লিয়াস, কোনো ধাতব পরমাণু আর একটা ধাতব পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ ধাতব ব্যাসার্ধে কিন্তু সেম ধাতু, এই একই রকম ধাতু পরস্পরের সাথে একই রকম ধাতু পরস্পরের সাথে যে বন্ধন করবে সেটাই কিন্তু ধাতব, সেটাকে বলা হয় ধাতব ক্লাস। সেই ধাতব ক্লাসে
এক ধাতুর একটা ধাতব ক্লাসে কোন ধাতব পরমাণু, দুইটা পরমাণু নিউক্লিয়াস, দুইটা ধাতুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হবে ধাতব ব্যাস। এটাকে বলা হবে ধাতব ব্যাস। আর এর অর্ধেক কি বলা হবে? ব্যাসার্ধ। এর অর্ধেকটাকে বলা হবে ব্যাসার্ধ। তাহলে কোনো ধাতব ক্লাসের দুইটা ধাতব পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বর অর্ধেককে বলা হবে ধাতব ব্যাসার্ধ। এখন এখানে একটা কোশ্চেন আছে যে ধাতব ব্যাসার্ধটা কি সমযোজী ব্যাসার্ধের চেয়ে কম হবে না বড় হবে? সমযোজী বন্ধনে আমরা কি দেখেছি যে সর্বশেষ স্তরটা পরস্পরের সাথে ওভারল্যাপ করে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে। কিন্তু ধাতুরা কি করে? ইলেকট্রন কিন্তু শেয়ার করে না, এরা ইলেকট্রন ছেড়ে দেয়। যেমন সোডিয়াম 11, সে কিন্তু একটা ইলেকট্রন কি করে? ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায়। তাহলে সোডিয়াম প্লাস অর্থাৎ ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দেয়, এরা যখন বন্ধনে আবদ্ধ হয় তখন এই যে ধাতু নিউক্লিয়াস আর একটা ধাতুর নিউক্লিয়াস, এই ধাতুর নিউক্লিয়াস দ্বারা তার অন্য ধাতুর সর্ববৈশিষ্ট্য স্তরের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকে, এবং এই ধাতুর নিউক্লিয়াস দ্বারা তার সর্ববৈশিষ্ট্য স্তরের অন্য ধাতুর সর্ববৈশিষ্ট্য স্তরের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণের কারণে দুটা ধাতু পরস্পরের পাশাপাশি অবস্থান করে। তাহলে এরা পাশাপাশি অবস্থান করতেছে, কখনোই সর্ববহিষ্ঠ স্তরটা কি হয় না? শেয়ার হয় না, ওভারল্যাপ হয় না। আর সমযোজীর ক্ষেত্রে আমরা কি দেখলাম? সমযোজীর ক্ষেত্রে দেখলাম শেয়ার হয়ে যায়। তাহলে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা, আর ধাতব বন্ধনের ক্ষেত্রে পরস্পরের দূরত্বটা কি হবে? একটু বড় হয়ে যাবে, বেড়ে যাবে না দূরত্বটা, কারণ একটু পাশাপাশি অবস্থান করবে। আর এটা কাছাকাছি মানে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করার কারণে এটা বেশি কাছে চলে আসবে আর এটা বেশি দূরে থাকবে সোডিয়াম তোমার যে কোনো ধাতুর ধাতব বন্ধনের। তো এই জন্য বলা হয় যে পরীক্ষায় থাকতে পারে যে ধাতব ব্যাসার্ধটা আয়নিক ব্যাসার্ধের চেয়ে কি হবে? বেশি বড় হবে, এবং সেটা কত পার্সেন্ট বেশি হবে? 10 থেকে 20%। ধাতব ব্যাসার্ধটা কত পার্সেন্ট বড় হয়? 10 থেকে 20% বড় হবে। কার চেয়ে? সমযোজী ব্যাসার্ধের চেয়ে। এগুলো কিন্তু সব অ্যাডমিশন টেস্টের জন্য পড়া, এগুলো অ্যাডমিশন টেস্টে খুব বেশি বেশি আসে। এরপর আমরা দেখব আয়নিক ব্যাসার্ধ। আমরা কিছু উদাহরণ দেখব ধাতব ব্যাসার্ধের, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। সোডিয়াম এগুলো হচ্ছে ধাতব ব্যাসার্ধ। যদি আমরা দেখি, অর্থাৎ সোডিয়াম পরস্পরের সাথে বন্ধন যখন করবে তখন তাদের ভিতরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ফসফরাস তো প্রকৃতিতে P4 থাকে, তাহলে 4টা ফসফরাস থাকে, যে P4 তো থাকে। এই 4টা ফসফরাস কিভাবে বন্ধনে থাকে? 4টা ফসফরাস কিভাবে বন্ধনে আবদ্ধ থাকে? এবং সালফার কিভাবে থাকে? S8 থাকে, অর্থাৎ একটা সালফার আর একটা সালফারের মাঝে যে দূরত্বটা সেটা বোঝানো হচ্ছে। আর এদিকে হচ্ছে কি? ক্লোরিন 2 আকারে থাকে না? তাহলে এই এদের ধাতব ব্যাসার্ধটা কেমন হবে?
এই ধাতব ব্যাসার্ধটা এইদিকে কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আমরা তাহলে এখানে কি দেখতেছি, একই পর্যায়ে মৌলগুলো, এগুলো 3 নাম্বার পর্যায়ে। তো 3 নাম্বার পর্যায়ে হলে সর্বশেষ স্তরের অরবিটালটা তৃতীয় স্তর হবে। আর ইলেকট্রনটা তাহলে এখানে একটা থাকবে, এটা যেহেতু 12, এটা শেষে 2টা থাকবে, এটা 3টা থাকবে, 4টা থাকবে, 5টা থাকবে, এটা 6টা থাকবে এবং 7টা ইলেকট্রন থাকবে। তার মানে এদের আকারটা কিন্তু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। একই পর্যায়ে থাকার কারণে তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ বেড়ে গেলে আকারটা ছোট হয়ে যায়, যা আমরা অনেকবার বলেছি। তো 90। তাহলে দেখো এইদিকে কি কমে, ধাতব ব্যাসার্ধ একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে যায় 157, 36। এর ভিতরে এইগুলো যতটুকু পারা যায় মুখস্থ রাখবে, পরীক্ষায় থাকতে পারে। এরপর দেখো এগুলা সব কিন্তু পিকোমিটারে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। তো উপর থেকে নিচ দিকে আসতেছে, তাহলে অবশ্যই এটা ধাতব ব্যাসার্ধটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। পরমাণুর আকার বড় হওয়া মানে কি ব্যাসার্ধটাও তো বড় হয়ে যাবে। তো লিথিয়ামের কত, 113। ব্যাসার্ধটা কি, একটা পর্যায়বৃত্ত ধর্ম। পরীক্ষায় যদি থাকে ধাতব ব্যাসার্ধ পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব, যে একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে সেটা কি হয়ে যাচ্ছে, এই পর্যায়ক্রমে ইলেকট্রন বাড়ার কারণে পর্যায়ক্রমে তাদের আকারটাও ছোট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে একটা গ্রুপের উপর থেকে নিচ দিকে আসলে পর্যায়ক্রমে তাদের পর্যায় সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা একই রকম থাকতেছে সর্ববহিষ্ঠ স্তরে। সো ইলেকট্রনের প্রতি, সর্বশেষ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটাও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যে কারণে তাদের আকারটা বড় হয়ে যাচ্ছে। আকারটা বড় হয়ে যাওয়ার কারণে আকর্ষণটা কমে যাচ্ছে। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচ দিকে আসলে যেরকম ধারাবাহিকভাবে আকারটা বড় হয়ে যায়, আবার পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ধারাবাহিকভাবে ছোট হয়ে যায়। তাহলে এই জন্য আমরা বলতে পারি কি, ধাতব ব্যাসার্ধটা অথবা ধাতুর আকার অথবা আমরা পরমাণুর আকার যেভাবেই বলি, পরমাণুর আকারটা একটা পর্যায়বৃত্ত ধর্ম অথবা ধাতব ব্যাসার্ধটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। এই উদাহরণগুলো আমরা দিতে পারি এবং এই উদাহরণগুলো মুখস্থ করলে যে কোনো অ্যাডমিশন টেস্টে এগুলোর ভিতর থেকেই থাকবে, আশা করা যায় ইনশাল্লাহ। এখন আমরা দেখব আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধটা হচ্ছে কি, আয়নিক বন্ধনে আবদ্ধ এক মোল কোন অণুকে তার গ্যাসিয়াস অবস্থায়, অর্থাৎ যেমন আয়নিক বন্ধনে আবদ্ধ কোন যৌগ থেকে, এটা দুই প্রকার হয়ে থাকে। আয়নিক বন্ধনে আবদ্ধ কোন দুইটা পরমাণু, আমরা যদি উদাহরণ হিসাবে দেখি এরকম সোডিয়াম, আয়নিক ব্যাসার্ধটা হচ্ছে কি, আমরা উদাহরণ দিয়ে যদি দেখি যে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এরা কেন আয়নিক বন্ধন সেটা আমরা 9, 10-এ অনেক পড়েছি। যে সোডিয়ামের সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকে, ক্লোরিনের 7টা থাকে, সে একটা কি করে ক্লোরিনকে দেয়, দিয়ে ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তর অষ্টক হয়ে যায়। অনুরূপভাবে সোডিয়ামেরও সর্বশেষ স্তরটা কি হয়ে যায়, অষ্টক হয়ে যায়। এ 3টা স্তর থাকে, একটা স্তর ছেড়ে দেয়, দিয়ে 2টা স্তরে পরিণত হয়ে যায়। আর ক্লোরিনের 2, 8, শেষে 5টা থাকে, 2, 4, 2, 4, 6,
7টা থাকে, ক্লোরিনের সর্ববৈশিষ্ট্য 7টা থাকে। এই একটা ইলেকট্রন এসে এখানে অষ্টক পূর্ণ করে, আর সোডিয়াম প্লাস হয়ে যায়, ক্লোরিন মাইনাস হয়ে যায়। এইভাবে তারা এটা ধনাত্মক ঋণাত্মক পাশাপাশি থেকে যে একটা বন্ধন হয় সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন। সে আয়নিক বন্ধনের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, যে কোনো ধাতব কোনো আয়নিক যৌগের ক্যাটায়ন তার নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের মাঝে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় আয়নিক ব্যাসার্ধ। অনুরূপভাবে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে তার সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের যে দূরত্বটা, সেটাকে বলা হয় ক্যাটায়নিক ক্যাটায়নিক ব্যাসার্ধ। তাহলে আয়নিক ব্যাসার্ধ দুই রকমের, একটা অ্যানায়নিক একটা ক্যাটায়নিক আর একটা অ্যানায়নিক। ক্যাটায়নটা হচ্ছে পজিটিভ, এটাকে ক্যাটায়ন বলে, আর এটা অ্যানায়ন। তাহলে আয়নিক ব্যাসার্ধ দুই রকমের, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়নিক। এখানে কিন্তু আয়নিক ব্যাসার্ধ শুধুমাত্র আয়ন অবস্থায়, কিন্তু শুধু সোডিয়াম যখন হবে, এর যে নিউক্লিয়াস, যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন যে দূরত্ব, সেটা কিন্তু আয়নিক ব্যাসার্ধ না। আয়নিক ব্যাসার্ধ তখনই হবে যখন সোডিয়াম প্লাস হবে, এই যে 8টা ইলেকট্রন থাকবে, এখানকার মাঝে যে দূরত্ব সেটা হবে কি আয়নিক ব্যাসার্ধ। আর এটা কিন্তু ধাতব ব্যাসার্ধ, এটা পারমাণবিক ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ বলা হয়, এটাকে ধাতব ব্যাসার্ধ। আর এটা কিন্তু আয়নিক ব্যাসার্ধ অথবা ক্যাটায়নিক ব্যাসার্ধ। তাহলে কোনো ধাতুটা পরিবর্তিত আয়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে পরিবর্তিত যে ইলেকট্রন বিন্যাস, সেখানে নিউক্লিয়াস থেকে তার পরিবর্তিত সর্বশেষ স্তরের ইলেকট্রনের মাঝে যে দূরত্ব, সেটা ক্যাটায়নিক দূরত্ব বলবো, আর অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নিক দূরত্ব বলবো। তাহলে এরকম ধাতব যে ব্যাসার্ধ আর আয়নিক ব্যাসার্ধ কোনটা বড় হবে? ধাতব ব্যাসার্ধ বড় হবে না আয়নিক ব্যাসার্ধ বড় হবে? অবভিয়াসলি কোনটা বড় হবে? ধাতব ব্যাসার্ধ বড় হবে, এটা ধাতব। আর এটা হচ্ছে কি আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে ক্যাটায়নিক ব্যাসার্ধ যদি আমরা ধরি, ক্যাটায়নিক ব্যাসার্ধ তার ধাতব ব্যাসার্ধ থেকে কি হবে? ছোট হবে, কারণ এখানে দুইটা স্তর, একটা স্তর কিন্তু সে ছেড়ে দিয়েছে, সে একটা স্তর ছেড়ে দেবে, অর্থাৎ সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন ত্যাগ করার পরেই তো ক্যাটায়ন হবে। আর যেহেতু যখন ত্যাগ করবে তখন কি হয়ে যাবে? একটা স্তরটা অবশ্যই ভ্যানিশ হয়ে যাবে, আর একটা স্তর রয়ে গেল, অর্থাৎ একটা স্তর কমে গেল। তো স্তর সংখ্যা কমে গেলে তো এমনিতে আকার ছোট হয়ে যাবে, তাহলে আয়নিক ব্যাসার্ধ তার ধাতব ব্যাসার্ধের চেয়ে কি হয়? ছোট হবে। অনুরূপভাবে অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। অ্যানায়নের ক্ষেত্রে কি ছিল? দুইটা ইলেকট্রন, আর এখানে 8টা ইলেকট্রন ছিল। এখানে কয়টা ছিল? 7টা ছিল। 2 4 6, এই 7টা ইলেকট্রন ছিল। যখন আরো একটা ইলেকট্রন আসবে এখানে, তো 7টা ইলেকট্রন, আরো একটা ইলেকট্রন আসবে, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ। তো যখন এই নেগেটিভ চার্জের কাছে আসবে, তখন এই ইলেকট্রন মেঘ, যেটা চতুর্দিকে যে ইলেকট্রনের ঘনত্বটা ছিল, তাদের ভিতরে একটা বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে তাদের আকারটা একটু বেড়ে যাবে, আগের তুলনায় একটু বিকর্ষণ হওয়ার কারণে একটু আকারটা বেড়ে যাবে। তো এই জন্য অ্যানায়নের ক্ষেত্রে আয়নিক ব্যাসার্ধ আর অধাতুর ভিতর যে পারমাণবিক ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধের মধ্যে পার্থক্য থাকবে। অ্যানায়ন অবস্থায় তার যে ব্যাসার্ধ হবে, আর সে নর্মাল অবস্থায়, অর্থাৎ যখন সে অ্যানায়ন হবে না, অর্থাৎ কোনো ইলেকট্রন গ্রহণ করবে না, স্বাভাবিক অবস্থায় যে ব্যাসার্ধটা, তার চেয়ে অ্যানায়নের ব্যাসার্ধটা একটু বড় হবে। তো পরীক্ষায় যদি থাকে যে
ক্লোরিন ক্লোরিন এই দুটার ভিতরে আয়নিক পারমাণবিক ব্যাসার্ধর সম্পর্ক কি? এই দুটার ভিতরে পারমাণবিক ব্যাসার্ধর সম্পর্কটি কি হবে? ক্লোরিন মাইনাসটা কি হবে? বড় হবে কার চেয়ে? ক্লোরিনের চেয়ে। অ্যাডমিশন টেস্টে থাকতে পারে এই দুটার ভিতরে আয়নিক অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ, এটা তো পরমাণু তাই না? পারমাণবিক ব্যাসার্ধটাও আমরা বলতে পারি যে পারমাণবিক ব্যাসার্ধের ভিতরে এই দুটার মধ্যে সম্পর্ক কি? তাহলে কার বড় হবে? ক্লোরিন মাইনাসের বড় হবে ক্লোরিনের চেয়ে। অনুরূপভাবে সোডিয়াম প্লাস আর সোডিয়াম এই দুটার ভিতরে এই সোডিয়ামের বড় হবে। তাহলে আমরা এখানে পরমাণুর আকার দেখলাম। আরেকটা বলেছিলাম ভ্যান্ডারওয়ালস শক্তি। ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটা কি? ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ হচ্ছে দুইটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা অণু পরস্পরের কাছাকাছি যখন থাকবে, যেমন উদাহরণ হিসাবে আমরা যদি ধরি হাইড্রোজেন ক্লোরাইড যদি আমরা ধরি, অনুরূপভাবে এখানে আর একটা হাইড্রোজেন আমরা এই যে দুইটা হাইড্রোজেন ক্লোরাইড অণু পরস্পরে যখন পাশাপাশি থাকবে তখন কি হবে? যে অথবা আরো যদি সহজ উদাহরণ দেই, সাপোজ এটা ক্লোরিন পরমাণু, এরকম আরো দুটা ক্লোরিন পরমাণু যদি পাশাপাশি থাকে তাহলে এই যে একটা অণুর কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে অন্য অণুর ওই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস শক্তিটা কি? যখন এরকম দুটো অণু পরস্পরের পাশাপাশি থাকবে তাহলে একটা অণুর সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন মেঘ থাকবে সেই ইলেকট্রন মেঘকে আর একটা অণুর নিউক্লিয়াস দ্বারা একটা আকর্ষণ অনুভব করবে। অর্থাৎ এই নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক আর এই যে ঋণাত্মক চার্জ এগুলোর প্রতি এই নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বলটা খুবই দুর্বল এবং এই আকর্ষণ বলটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। এই ভ্যান ডার ওয়ালস শক্তির কারণে যখন দুইটা অণু পরস্পরের পাশাপাশি থাকবে তখন একটা অণুর কোনো পরমাণুর নিউক্লিয়াস আর একটা অণুর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ। তাহলে এইটাকে বলা হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই ব্যাসটা অর্ধেক দিলেই এটাকে বলা হবে ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে ভ্যান ডার ওয়ালস শক্তিটা কি জিনিস? যখন তো অনুরূপভাবে এখানে এরকম হবে যে এর সর্ববহিস্থ স্তরের এই হাইড্রোজেনের এর চতুর্দিকে যে ইলেকট্রনের মেঘ, এই মেঘকে এই ক্লোরিনের নিউক্লিয়াস দ্বারা একটা আকর্ষণ বল অনুভব করবে। এই জন্য এই সেল পরস্পরের পাশাপাশি থাকবে। এই সেল পরস্পরের পাশাপাশি থাকবে। যেমন আমরা হাইড্রোজেন ক্লোরাইড একটা অণু, এটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, অথচ হাইড্রোজেন ক্লোরাইডটা একটা গ্যাস, এটা পানির ভিতরে দিয়ে এটা তরল করে রাখা হয়, সেখানে কিন্তু অনেকগুলো হাইড্রোজেন HCl অণু পরস্পরের সাথে কাছাকাছি থাকবে। সেটা কিভাবে থাকে? এইভাবে আরো তাদের ভিতরে অনেক বন্ধন আকর্ষণ বল কাজ করে। তার ভিতরে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল একটা বল, যেটার মাধ্যমে তারা পরস্পরের পাশাপাশি থাকে, যে কোনো দুটো অণু পরস্পরের পাশাপাশি থাকে। অনুরূপভাবে একটা ক্লোরিন অণুকে আমরা চোখে দেখবো না, অথচ ক্লোরিন গ্যাসগুলো কিন্তু একত্রে থাকবে।
কোনো গ্যাসিয়াস অবস্থায় বদ্ধ জায়গায় যদি থাকে, সেখানে তারা এরকম দুর্বল বল দ্বারা পরস্পরের আকর্ষণ করে থাকে। আরো অনেকগুলো, শুধু যে ভ্যান্ডারলস আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের কাছে থাকে তা না, আরো অনেক আকর্ষণ বল আছে, তার ভিতরে ভ্যান্ডারলস আকর্ষণ বল আছে এরকম। তো কোন অণুর নিউক্লিয়াস থেকে অন্য অণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দুটা সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো দুটা অণু পরস্পরের পাশাপাশি থাকলে তার একটা পরমাণু নিউক্লিয়াস থেকে অন্য অণুর আর একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হবে ভ্যান্ডারলস ব্যাসার্ধ। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা পড়ব আয়নিক শক্তি কি এবং ইলেকট্রন আসক্তিটা কি জিনিস। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইলেকট্রন আসক্তিটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে ভালোভাবে। এবং তোমার তড়িৎ ঋণাত্মকতাটা কি জিনিস, তড়িৎ ধনাত্মকতা কি, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।